বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য নিশ্চিত করেছে। রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। এক মিডিয়া ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, আমরা ভারতের সঙ্গে এই বৈঠকে দুই দেশের নেতাদের মধ্যে আয়োজনের অনুরোধ করেছি। এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং আগামী 4 এপ্রিল অধ্যাপক ইউনুসকে আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানান তিনি। এরপর যে তথ্যটি তা হচ্ছে, বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি এবং এ ধরনের কোনো সম্ভাবনা নেই। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে। এদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। আমরা চেষ্টা করব বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে। যদি কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে সরকার হার্ড লাইনে যাবে। পরের যে তথ্যটি তা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে। কখনো সরাসরি, কখনো টেলিফোনে সহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিত করেন শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন তিনি। আইনের ভাষায় এ গণহত্যার সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনার। তিনি আরও বলেন, খসড়া প্রতিবেদনটি এখন প্রসিকিউশনের হাতে রয়েছে। প্রতিবেদনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যার চালানোর অজস্র প্রমাণ উঠে এসেছে। শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হবে। এবং এরপর আরেকটি তথ্য তা হচ্ছে, সংস্কার ও নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপিকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় একটা প্রচারণা চলছে যে বিএনপি আগে নির্বাচন চায়, পরে সংস্কার, অথবা বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এটা দিয়ে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে। এদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান জামায়াতের উদ্দেশ্যে বলেছেন, একলা নির্বাচন করলে 3টা সিট পাবে না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতেছে এখন। সমস্ত প্রশাসন দখল করে বসছে, 2% লোক নাই, পায়ের ওপর পা তুলে কথা বলে। ইউএনএ চলো তার কথায়, ডিসি চলে তার কথায়, প্রশাসনও চলে তার কথায়। কেন? বাপের বেটা হইলে ইলেকশনে আসো, ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব দেয়, তখন বেটাগিরি কইরো। এবং দর্শক, টিবিএন 24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামিক কট্টরপন্থীরা শীর্ষক শিরোনামে আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন, এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চলুন দেখে আসি। জঙ্গিবাদের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আমরা এই যে হিজবুত তাহরির একটা মিছিল করেছিল, আমরা সেখানে 50-60 জনকে অ্যারেস্ট করেছি। আমরা যেইখানে যেই সমস্ত মেজার নেওয়া যায় জঙ্গিবাদ বিরোধী, আমরা প্রত্যেকটাই নিচ্ছি। সত্যিকার অর্থে আমি বাংলাদেশের সোসাইটিতে তো এরকম না। মানে আপনি আসলেন, এসে আপনি 2-3টা আইসোলেটেড ঘটনাকে দেখে আপনি একটা কনক্লুশন ড্র করা, এটা আসলে সত্যিকার অর্থে এটা একটা এক ধরনের, আমি বলবো যে লেজি জার্নালিজম। বাংলাদেশের ভাবমূর্তি কি অবস্থায় আছে এটা তো আপনারা দেখেছেন। যেখানে প্রফেসর ইউনূস যাচ্ছেন, সেখানে ওয়ার্ল্ডের লিডাররা তার সাথে কথা বলছেন। বাংলাদেশের ভাবমূর্তি তো আমি বলবো যে অল টাইম এখন সবচেয়ে উজ্জ্বলতম অবস্থায় আছে। তো এইটা এই 1-2টা রিপোর্ট আসলে তেমন কিছু ম্যাটার করে না। বাংলাদেশের প্রফেসর ইউনূস ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন, ড্যাভোসে গেলেন, বাকুতে গেলেন, দুবাইতে গেলেন, কায়রোতে গেলেন,
চায়নাতে গেলেন, প্রত্যেকটা জায়গায় উনি যে ধরনের রিসিপশন পেয়েছেন এটা তো আনপ্রেসিডেন্টেড। তো এতে বোঝা যায় যে বাংলাদেশের ভাবমূর্তি ইন্টারন্যাশনাল স্কেলে কোথায় গিয়ে ঠেকেছে। তা আমরা মনে করি যে বাংলাদেশের ভাবমূর্তি এই সমস্ত রিপোর্টে কোনো অ্যাফেক্টেড হবে না। আমরা আশা করব যারা এই ধরনের রিপোর্ট করবেন তারা বাংলাদেশের সোসাইটিকে আরও ডিপলি জানার এখনও সুযোগ আছে। আপনারা ডিপলি জানেন, আমরা আপনাদেরকে সবাইকে ইনভাইট করি যে আসেন, বাংলাদেশে বসেন, বাংলাদেশের সোসাইটিকে চিনেন, বাংলাদেশের মানুষকে চিনেন, বাংলাদেশের ইসলামকে চিনেন, বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীরা কেমন আছেন তাদের সাথে কথা বলেন, দেখেন বাংলাদেশে আসলে কী হচ্ছে। আপনি ইউএসের স্টেট ডিপার্টমেন্টের আপনি দেখেছেন যে তারা কয়দিন আগে আমাদের জুলাই কন্যাদেরকে কি বড় একটা অ্যাওয়ার্ড দিল, তাতে এটা তো দেখেছেনই। তারা তো বাংলাদেশের যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে সেটারই তো এটা রিফ্লেকশন। তারা আমাদেরকে একটা এটা একটা রেয়ার অনার দিল আমাদের জুলাই কন্যাদেরকে। তো এটারই আমি মনে করি যে এতে বোঝা যায় যে ইউএস আসলে আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশকে কীভাবে দেখে। জি, আমরা প্রেস সচিব শফিকুল আলমের একটি বক্তব্য দেখছিলাম। শরীফুজ্জামান শরীফ, আমি আপনার কাছে আসি শুরুতে। নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন, নতুন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ উত্থানের শঙ্কা, প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলছে সরকার, এমন কোনো শঙ্কা দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। গতকাল থেকে ঈদের মধ্যে সব থেকে আলোচিত বিষয় নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি। যদিও প্রতিবেদনটি বের হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে কতগুলো উদ্যোগ এবং পদক্ষেপ আমার কাছে মনে হয়েছে যে সরকারের মধ্যে একটা নার্ভাসনেস আমার কাছে মনে হয়েছে। তার কারণটা হচ্ছে যে এই প্রতিবেদনটা যাতে দেখা না যায় তার জন্য সম্ভবত প্রতিবেদনটি আটকে রাখার এবং বাংলাদেশ থেকে প্রবেশের একটা প্রতিবন্ধকতার উদ্যোগটা নেওয়া হয়েছিল। কিন্তু এই পৃথিবীতে এই সময়ে কোনো কিছুই আপনি চেপে রাখতে পারেন। প্রতিবেদনটা নিয়ে সরকারের পক্ষ থেকে, প্রেস উইং এর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আজকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঢাকার বাইরে সাংবাদিকদের সাথে যে কথা বলেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন, তিনটার মধ্যে আপনি অনেকগুলো পার্থক্য দেখতে পান। স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ঘটনাটিকে উড়িয়ে দিয়েছেন, আর মাহফুজ আলম তিনি সম্ভাবনা উড়িয়ে দেননি, তবে তারা কতগুলো পদক্ষেপ গ্রহণ করবেন এবং দৃঢ় হবেন সেই বিষয়টা তিনি তুলেছেন। তো যদি মাহফুজ আলমের যে বক্তব্যটা, তারা কথা বলবেন, আলোচনা করবেন, যদি তাতে কাজ না হয় তাহলে সরকার হার্ড লাইনে যাবে। আর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন এরকমের কোনো ঘটনাই ঘটে। তো যদি ঘটনা না ঘটে তাহলে তথ্য উপদেষ্টা কাদের সাথে আলোচনা করবেন, কাদেরকে ডেকে কথা বলবেন এবং সর্বশেষ কাদের বিরুদ্ধে হার্ড লাইনে যাবেন, এটা আমরা জানি। আমাদের দেশে রাজনীতি নিয়ে এই ধরনের ঘটনার যখনই সূত্রপাত হয় তখন সরকারের পক্ষ থেকে একটা চেষ্টা করা হয় যে আবর্জনাটা কোথা থেকে এলো এটা খুঁজে না বের করে চেষ্টা করা হয় যে আবর্জনাটা যাতে কার্পেটের নিচে ঢুকে রাখে। নিউ ইয়র্ক টাইমস, আমেরিকার গণমাধ্যম, বিশ্বের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মাঝে মধ্যে কতগুলো প্রতিক্রিয়া জানায়, কতগুলো তথ্য আমাদের কাছে দেয়, এবং যখন যারা ক্ষমতায় থাকেন, যাদের বিপক্ষে যায়, তারা এটি নিয়ে হই হই করে ওঠেন, এবং অপোজিশনে যারা থাকেন তারা এটিকে তাদের একটা বিজয় হিসাবে গ্রহণ করেন, যেটা গত দুদিন ধরে আমরা দেখছি। এই ধরনের প্রতিবেদন বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্রহীনতার যে 15 বছরের যে কতগুলো ছিল সেগুলো নিয়েও নিউ ইয়র্ক টাইমস বা বাইরের গণমাধ্যমগুলো রিপোর্ট করেছে, এবং তখন যারা ক্ষমতায় ছিলেন তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, বিরোধীরা সেটিকে নিয়ে উল্লাস প্রকাশ করেছেন। আজকে যেমনি ভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলে ফেললেন যে বিদেশে যারা পালিয়ে আছে তাদের প্ররোচনা এই ধরনের রিপোর্টটি হয়েছে। তো আমি এর ভেতর থেকে যেটা বুঝতে পারি যে বিরোধীরা প্ররোচনা দিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ করতে পারে, তার কথার মর্মার্থ হচ্ছে এটা। এবং আগে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে হয়তো তার পেছনেও বিরোধীদের প্ররোচনা ছিল, প্রথমত। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়াটা দেয়া হয়েছে
এই প্রতিক্রিয়াটা আমি যথার্থ মনে করি না। কারণ এই পত্রিকাটি যারা পড়েন আমেরিকার বা সারা পৃথিবীতে যে তথ্যটি গেল বাংলাদেশ সম্পর্কে, নিশ্চয়ই প্রেস উইং এর পক্ষ থেকে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, ভোরের কাগজের অনলাইন, প্রথম আলোর অনলাইন বা অথবা অমুক টেলিভিশনের অনলাইনে যে প্রতিবাদটা এসেছে, এটা নিউ ইয়র্ক টাইমস এর যে পাঠক যারা তাদের কাছে এটি যায়নি। সুতরাং এই রিপোর্টটি ঘিরে আমেরিকার সোসাইটিতে অথবা সারা পৃথিবীতে বাংলাদেশ সম্পর্কে একটা মেসেজ অথবা বার্তা গেছে, যে বার্তাটা আমাদের এখানে গণমাধ্যম 700 যদি প্রতিবেদন প্রকাশ করে, প্রেস উইং এর বক্তব্য প্রকাশ করে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রকাশ করে, ওই যে বক্তব্যটি, ওই যে নিউজটি, সেই নিউজটিকে কাউন্টার হিসেবে দাঁড় করার কোনো সুযোগ। সুতরাং এই জায়গাটায় আপনাকে খেয়াল রাখতে হবে, এর ভেতর থেকে আমাদের কোনো ড্যামেজ হচ্ছে, বাংলাদেশের ইমেজ সম্পর্কে কোনো ড্যামেজ হচ্ছে কিনা, বাংলাদেশ সম্পর্কে কোনো ভুল বার্তা যাচ্ছে কিনা, অথবা সত্যতা আমরা গোপন করছি কিনা, যে সত্যতা গোপন করতে গিয়ে বিপদজনক যে শক্তিটি মাথা চাড়া দিয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে, তারা এক ধরনের আশকারা পেয়ে যাবে যে সরকার আমাদের পক্ষে, সরকারের অবস্থান এবং সরকার আমাদেরকে প্রোটেক্ট করে। এবার আমি আসি রিপোর্টের কয়েকটা জায়গায়। সেখানে নারীদের অবস্থার কথা বলা হয়েছে, সেখানে সংখ্যালঘুদের কথা বলা হয়েছে। আমি নারীদের জায়গাটা আসি। আজ থেকে 2 বছর বা 3 বছর আগে অ্যাকশন এইড বাংলাদেশ তারা একটা সার্ভে করেছে। ঢাকা শহরে পাবলিক ট্রান্সপোর্ট যে নারীরা ব্যবহার করেন, সেখানে তারা দেখিয়েছিলেন প্রায় 75% নারী তারা এই গণপরিবহন ব্যবহার করতে গিয়ে তারা শারীরিক লাঞ্ছনার শিকার। এখন পৃথিবীর সব জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, বাংলাদেশেও নারীর উপরে সহিংসতা, নারী নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের উপরে নির্যাতন, এটা যে কখনো হয়নি, গত 8ই আগস্টের 5ই আগস্টের পর শুরু হয়েছে, এটা আমি কখনোই মনে করি। আমরা জানি যে এই ধরনের ঘটনা বাংলাদেশে বহু ঘটে। অ্যাকশন এইডের সেই যে রিপোর্টটা আপনি নেটে সার্চ দিয়ে দেখতে পাবেন। ঠিক একই সাথে আমি আরেকটা ঘটনা আপনার সামনে উপস্থাপন। গত ঈদের দিন রাতে কুড়িগ্রামের রাজীবপুরে একজন নারী একটা অটোরিকশায় করে 4 জন যাচ্ছিলেন রাতে, ঈদের দিন কোন একটা অনুষ্ঠান শেষে তারা বাড়িতে ফিরছিলেন। রাজীবপুর শহরে সেখানকার বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একজন নেতা, সম্ভবত রাকিব নাম, তিনি তার লোকজন নিয়ে সেই অটোরিকশাটি থামানোর পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তারা এত রাত্রে কোথায় যাচ্ছে, এই নারী সাথে যারা আছেন তারা তার কি হন, কেন তারা বেরিয়েছেন, এবং তারা পরিচয় দিয়েছিলেন নারীটি যাদের সঙ্গে বেরিয়েছেন তার মধ্যে 4 জনের একজন হচ্ছে তার শ্বশুর, একজন তার শাশুড়ি এবং একজন তার স্বামী। তো তারপরেও সেই নারীকে লাঞ্ছিত করা হয়েছে এবং পরবর্তীতে ওই পরিবারটি থানায় মামলা করেছে। দুটো ঘটনার প্রেক্ষাপট এবং দুটো ঘটনার তাৎপর্য কিন্তু ভিন্ন। একটা হচ্ছে নারীর বিরুদ্ধে সমাজের অন্যান্য যে অপরাধ প্রবণতা, সেই প্রবণতা কখনো কখনো ওই প্রবণতার কারণে নারীও আক্রান্ত হয়। এটি হচ্ছে আমি অ্যাকশন এইডের যে রিপোর্টটা, সেই রিপোর্টটার কথা। দ্বিতীয় ঘটনাটার হচ্ছে দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে তুমি যেহেতু নারী, সুতরাং তুমি ঘর থেকে বের হতে হলে এই সময় তোমাকে বের হতে হবে, এই ধরনের পুরুষের সাথে তোমাকে বের হতে হবে, এবং আমার যদি সন্দেহ হয় তাহলে আমি তোমাকে রাস্তায় আটকে তল্লাশি করতে পারবো, জিজ্ঞাসাবাদ করতে পারবো। এই যে দৃষ্টিভঙ্গিটা, আমি শেষ করব, এই যে দৃষ্টিভঙ্গিটার সাথে আমি গত কয়েক মাস আগে আফগানিস্তানে যে সরকার যে ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল নারী কার কার সাথে বের হতে পারে, আমি চিন্তার একটা মিল পাই। এবং যখন ওই চিন্তার মিল পেয়ে যখন দেখি যে আফগানিস্তানের ওই চিন্তার বিস্তার ঘটছে আমার কুড়িগ্রামের রাজীবপুরে, বিস্তার ঘটছে আমার শাহবাগে, একজন নারী তিনি ওড়না ঠিক মতন পরেছেন কিনা এটা যখন তাকে চার্জ করা হয়, এবং তারপরের ঘটনাগুলো আমরা জানি, এই ঘটনাগুলো যখন আসে তখন আমাদেরকে উদ্বিগ্ন হতে হয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যতই বলুন না কেন, এই ধরনের ভাবনার বিস্তার আমাদের এখানে বিস্তৃত হচ্ছে যে নারী তুমি কখন কখন ঘর থেকে বের হতে পারবে, কার সাথে বের হতে পারবে, এই চিন্তাটা যারা ধারণ করেন
তারা ক্রমশই শক্তিশালী হচ্ছে, রাষ্ট্র তাদেরকে লাগাম টেনে ধরতে পারছে না। কোথাও কোথাও রাষ্ট্রের কতগুলো পদক্ষেপ তাদেরকে সহযোগিতা করছে। ডেঞ্জারের জায়গাটা, শঙ্কার জায়গাটা, বিপদের জায়গাটা হচ্ছে। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। তানভীর হোসেন, একই বিষয় আপনি কি বলবেন? ধন্যবাদ টিবিএন এর দর্শকদেরকে, শরীফ ভাইকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদের পরে কথা বলছি, এই প্রথম কথা বলছি সবার সাথে। সো প্রসঙ্গ যেটা হয়েছে, নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সহিত দেখতে হবে। গুরুত্বের সহিত দেখতে হবে এই কারণে যে নিউ ইয়র্ক টাইমস এ যখন একটা প্রতিবেদন পাবলিশড হয়, কান্ট্রি স্পেসিফিক যখন তারা কোনো নিউজ পাবলিশ করে, নিউজ বা আর্টিকেল পাবলিশ করে, সেটা সেখানকার পলিসি বা গ্লোবাল পলিসিতে কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্ব রাখে। এবং ঐতিহাসিকভাবে গুরুত্ব রাখে বিধায় এরকম যে কটি গ্লোবাল লিডিং নিউজ পেপার আছে, সেগুলোতে যদি কোনো কান্ট্রি স্পেসিফিক বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন বা পলিটিক্যাল স্টেটমেন্টের বিষয়ে যদি তারা কোনো প্রতিবেদন করে, সেগুলো আমাদেরকে গুরুত্বের সহিত দেখতে হয়। সো জাতি হিসেবে যেটা হয়েছে যে আমরা বরাবরের মতোই নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন নিয়ে দুই ভাগ হয়ে গেছি, এবং এক পক্ষ সেটার পক্ষে দেখছে, আরেক পক্ষ মনে করছে যে না, সেই প্রতিবেদনটি মিসলিডিং। সো গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা হয়েছে যে খুব দ্রুত একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে। সেই প্রতিক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে সম্ভবত আরো সময় নিয়ে জানানো যেতে পারতো, বা এবং সেটা জানানোর বিষয়ে আরো একটু বেশি যত্নশীল হওয়ার বিষয় দরকার ছিল। প্রথমত হলো, নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনটা আমি নিজে পড়েছি। এই প্রতিবেদনটা পড়লে আপনি প্রতিবেদনের সাথে, যদি আপনি মনে করেন যে এই প্রতিবেদনের সাথে আপনি বিতর্ক করবেন, সেই সুযোগ আসলে কম। কারণ তারা যে এক্সাম্পল গুলো দিয়েছে সেগুলো মানে মোরলেস সেগুলো সত্য। যে ইনফরমেশন গুলো তারা তাদের প্রতিবেদনের মধ্যে এনেছেন, বিশেষ করে মেয়েদের ফুটবল খেলার উদাহরণটা তারা এনেছেন, এবং সেখানে নারী স্বাধীনতার বিষয়গুলোকে তারা সম্পৃক্ত করেছেন। সো সেটা তো ঘটেছে বাংলাদেশে, তাই না? তারপরে তারা আরো কিছু বিষয় এসেছে, যেগুলো হলো যে 5ই আগস্টের পরে যখন আপনার ইয়েদেরকে, চরমপন্থী বাংলাদেশে যারা আছে, চরমপন্থী বা ইসলামী চরমপন্থী বা জঙ্গিবাদের সমর্থক যারা আছে, তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের অনেককে রাজকীয় মর্যাদায় আপনার হলো যে জেলখানা থেকে বের হতে দেখেছে জনগণ। সো এগুলো কিন্তু সব ইনফরমেশন গুলো কনভেনশনাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে এস্টাবলিশড ইনফরমেশন। সো এস্টাবলিশড ইনফরমেশনকে যখন তারা কনসাইজ করে একটা রিপোর্ট পাবলিশ করে, তখন আমাদের মধ্যে যে তিন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি। একটা প্রতিক্রিয়া হলো প্রধান উপদেষ্টা প্রেস সচিবের, একটা প্রতিক্রিয়া হলো যে তথ্য উপদেষ্টা, আর একটা প্রতিক্রিয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টা। সো তিনজন টেকনিক্যালি তিন রকমের প্রতিক্রিয়া দিয়েছেন। এর মধ্যে বিষয়টাকে অ্যাড্রেস করেছেন তথ্য উপদেষ্টা। তিনি যেটা বলার চেষ্টা করেছেন, তিনি একেবারে ডিনাই করেনি, আর অন্যরা কিন্তু ডিনাই করেছে। তো এটা কিন্তু সরকারের মধ্যে এক ধরনের দর্শক বা পাঠক হিসাবে আমার কাছে মনে হয় যে একটু বিভ্রান্তি তৈরি করে। তার মানে কি আমরা প্রতিবেদনকে ঠিক সঠিক মনে করব কিংবা মনে করব না। এখন যে জায়গাটা এসছে, যেটা শরীফ ভাই বলার চেষ্টা করেছেন, সরকারের যে জায়গাটা থেকে বলেছে সেটা ঠিক আছে। আমি সম্ভবত সেরকম মনে করছি না। আমি মনে করছি যে সরকারের যদি বক্তব্য এখানে থেকে থাকে, তাহলে সে বক্তব্য সরকারের যতগুলো টুলস আছে, সরকারের যতগুলো স্পোক পার্সন আছে, তাদের প্রত্যেকেরই কিন্তু একই বক্তব্য হওয়া উচিত। সুতরাং সরকার সেক্ষেত্রে হয়তো সময় নিয়ে তাদের বক্তব্য ঠিক করতে পারতো, এবং সেটা তো নিঃসন্দেহে যে সেটা যারা নিউ ইয়র্ক টাইমস এর রিডার্সকে আমরা কিভাবে বিবেচনা করি, সেটা একটা দেখার বিষয় আছে। এখানে রাজনৈতিক জয় পরাজয় থেকে সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে আমেরিকান পলিসি বা আমেরিকান ডিপ্লোমেসিতে নিউ ইয়র্ক টাইমস এর যে ইনফ্লুয়েন্স আছে, সেই ইনফ্লুয়েন্স বাংলাদেশের ভবিষ্যৎ বা বর্তমান রাজনীতির সাথে কতটা সাংঘর্ষিক বা কতটা সাদৃশ্যপূর্ণ। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ যেভাবে এগুচ্ছে, বর্তমান সরকার যেভাবে এগুচ্ছে, তাদের
প্রশ্রয় আছে এটা বলাটা খুব মুশকিল, কিন্তু তাদের নীরবতা আছে এটা বলাটা কিন্তু সম্ভবত বলাই যায় যে যারা ইসলামী জঙ্গি গ্রুপগুলো সম্পর্কে সরকারের এক ধরনের নীরবতা ছিল, এবং এই নীরবতাকেও যদি আমরা একটা প্রশ্রয় ধরে নিই তাহলে সরকার সেটাকে ওভারলুক করেছে। এটা কিন্তু আমার মনে হয় যে একজন অবজারভার হিসেবে আমি বলতে পারি। সো সেই জায়গাটা থেকে ভবিষ্যৎটা এই ধরনের এর পরে কি রিপোর্ট আসবে আমরা জানি না। জনগণ হিসেবে আমরা একটা সিগন্যাল পেলাম যে নিউ ইয়র্ক টাইমস আসলে বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে, কারণ আপনি যদি হিস্ট্রিক্যালি দেখেন নিউ ইয়র্ক টাইমস এর ভাবনাগুলো কিন্তু তাদের পলিসিতে ভীষণ রকমের ইনফ্লুয়েন্স করে, এবং সেগুলো কিন্তু আপনার ভবিষ্যতে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং বৈদেশিক সম্পর্কের মধ্যে একটা বড় প্রভাব ফেলবে। কারণ পাশাপাশি সম্ভবত আজকে আলোচনা আসবে কিনা, মার্শাল রুবিনসের একটা আর্টিকেল পাবলিশড হয়েছে, সেটাতেও কিন্তু অনেকগুলো বিষয় এসেছে। যদি সেটা আলোচনায় আসে তখন হয়তো সেই সম্পর্কে আমি খানিকটা মন্তব্য করতে আগ্রহ প্রকাশ করছি। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, আপনিও সাথে থাকবেন। আমরা একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে আমরা আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি, শরীফুজ্জামান শরীফ এবং তানভীর হোসেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু আসি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে বিরতির পর। এই যে আপনি অথবা আপনারা যে কথাগুলো বলছেন যে উগ্রবাদী শক্তি নানাভাবে হয়তো বা প্রশ্রয় পাচ্ছে অথবা এই বিষয়গুলোতে নীরব থাকা হচ্ছে, সরকার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না, আমি একটু ভিন্ন একটা প্রসঙ্গে আসি যেটি নিয়ে আসলে মাঝখানে বেশ আলোচনা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে এখন আবার আমরা বিভিন্ন জায়গায় দেখছি আলোচনা চলছে। সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সেখানে বহুত্ববাদ প্রতিস্থাপন করার যে বিষয়টি, যে প্রস্তাবটি, এটি নিয়ে আসলে আবারও আলোচনা উঠছে। এই ব্যাপারটি আপনি কি বলবেন শরীফুজ্জামান শরীফ? ধন্যবাদ। তার আগে তানভীর ভাই যে জায়গাটায় শেষ করলেন, আমি অনেকগুলো উদাহরণ দিয়ে বলতে পারবো যে এই ঘটনার পেছনে সরকারের ইন্ধন আছে। নীরবতাও কিন্তু এক ধরনের উৎসাহ তৈরি, এবং এই উৎসাহ এবং ইন্ধন কিন্তু একই। গত 8 মাসে আমাদের এখানে প্রায় 100 মাজার ভাঙা হয়েছে, আর এই 100 মাজার ভাঙার দায়ে এই পর্যন্ত 24 জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে একাধিকবার হুমকি ধামকি দেওয়ার পরেও মাজার ভাঙা বন্ধ হয়নি এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেই। আমাদের এখানে লালন উৎসব পালন সরকার নিষিদ্ধ করেছে, তারপর তাদের সাথে বৈঠক করে কতগুলো শর্ত মেনে নিয়ে এই ধরনের যে কালচারাল অ্যাক্টিভিটি গুলো সেগুলো বন্ধ হয়েছে তাদের চাপের কারণে। কিন্তু সরকার দৃঢ়তার সাথে বলতে পারেনি যে আমি এখানে মাল্টি ক্লাস যে আমার কালচারাল অ্যাক্টিভিটি সেটিকে আমি প্রমোট করবো এবং এর জন্য তার সিকিউরিটির দায়িত্ব আমার, সুতরাং আমি এটি রক্ষা করবো। বরং তাদেরকে ডেকে এনে তাদেরকে বাবু সোনা বলিয়ে হাতে মাথায় হাত বুলিয়ে তারা এই কাজ করেছে। সংবিধান সংশোধনের যে বিষয়টি আপনি বলছেন, আমরা এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমি সবসময় বলি যে সেই আকাঙ্ক্ষাটা ডাইভার্ট করেছে। সংবিধান সংশোধনের জন্য অথবা সংবিধান লেখার জন্য অথবা সংবিধান পুনর্লেখার জন্য যাদেরকে ডেকে আনা হয়েছে তারা কেউ বাংলাদেশের নাগরিক নন। আমি প্রথম জায়গাটায় আপত্তি করি, এই অধিকারটা তাদের নেই। সরকার যাদেরকে হায়ার করে নিয়ে এসেছেন তারা বাংলাদেশের নাগরিক নন। আমি নিশ্চিত হয়ে বলতে পারি পৃথিবীর যে সমস্ত জায়গায় এই ধরনের রেভুলেশনটা হয়েছে, গণঅভ্যুত্থানটা হয়েছে, সরকার পালিয়ে গেছে, সেই জায়গাগুলোতে তারা যে সংস্কারগুলো করেছে সেই সংস্কার তারা বাইরের থেকে কেউকে ডেকে এনে বাড়তি সুযোগ দিয়ে এই কাজটি করার নেই। আমাদের কাছের শ্রীলঙ্কা, সেখানে এই ধরনের পরিবর্তন হয়েছে, তারা তাদের ইকোনমি, তাদের রাজনীতিতে বেশ কতগুলো পরিবর্তন এনেছে, কিন্তু সেই পরিবর্তনে তারা এইভাবে কেউকে হায়ার করে এনে কাজটি করেন। আমি সংবিধান যে মূল জায়গাটা আছে মনে করি না যে এটি পরিবর্তন করা দরকার, কারণ এই সংবিধানটা আমাদের রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন। সেই সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়নি, তার জন্য সংবিধান দায়ী না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসকরা যে ভুল করেছে, এই ভুলের দায়টা তো আসলে সংবিধান না। আপনি একটা ধর্মগ্রন্থ
তাকে অপব্যাখ্যা যদি কেউ করে, যারা ব্যাখ্যা দেন, অপরাধটা তো, ভুলটা তো ধর্মগ্রন্থের, ভুলটা হচ্ছে যারা ব্যাখ্যাটা দেন। সংবিধান মেনে যাদেরকে রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল, তারা যদি সেটি মেনে পরিচালনা না করেন, তার দায়ভারটা সংবিধানের, তার দায়ভারটা যারা সংবিধান মানেন। আমাদের এই সংবিধানে ভোটের মধ্য দিয়ে সরকার পরিচালনার কথা ছিল, আছে এখনো। আমাদের এই সংবিধানে কথা বলার স্বাধীনতার কথা আছে, গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা আছে, পেশা পছন্দ করার স্বাধীনতার কথা আছে, আমাদের এখানে ধর্ম পালনের স্বাধীনতার কথা আছে। প্রত্যেকটা স্বাধীনতার কথা এখানে বলা আছে। কিন্তু 15 বছর যারা ক্ষমতায় ছিলেন সেটিকে তারা বাস্তবায়ন হতে দেননি। এর আগে যারা ছিলেন তারাও দেন। আমি কখনোই কিন্তু মনে করি না যে আমাদের এখানে যে স্খলনটা ঘটেছে কেবলমাত্র 15 বছরের শেখ হাসিনা সব সর্বনাশটা করে দিয়ে গেছে, তার আগে যারা ছিলেন সবাই ছিলেন তুলসী বসাক, এটা আমি মনে করি। আমি মনে করি যে বাংলাদেশের এই যে স্খলনটা হয়েছে, আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের পর থেকে আমরা ভুল রাজনীতি করতে গিয়ে এই কাজটি করেছি। তবে গত 15 বছর এটি হয়েছে সব থেকে বেশি। আপনি যদি ভাগ করেন কারো ভাগে কতটুকু এই স্খলনের দায়টা দিবেন, আমি মনে করি প্রায় 70-80 ভাগ গিয়ে পড়বে শেখ হাসিনার শাসনের। সেই কারণে আমাদের এই স্বাধীনতার পরবর্তী যে পরিবর্তনের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটায় আমাদের এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ যাদেরকে নিয়ে আমি বিভিন্ন সময় প্রশ্ন তুলেছি। 1/11-এর সময় যারা একটা রাজনীতি বিমুখ একটা সরকারের পেছনে ছিলেন, তথাকথিত -2 যারা ওই প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন, তাদের অনেকেই ডক্টর ইউনূসের আশপাশে এসে বসেছেন। এবং সেই কারণে আমি সংশয় প্রকাশ করি, সন্দেহ করি যে আমাদের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে তারা ডাইভার্ট করে নিয়ে যাবে, অন্যদিকে নিয়ে যাবে। এবং ইতিমধ্যেই আমরা কতগুলো জায়গা দেখতে পাচ্ছি সংবিধান সংশোধনের জন্য কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে খুব তীব্র আপত্তি করা হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন করার থেকে শুরু করে, যেটা দেখা যাচ্ছে রাজনীতির বাইরে তারা আরেকটা ভিন্ন অপরাজনীতি এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই বাংলাদেশের গণঅভ্যুত্থানটা সবকিছু ওলট পালট করে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্যারালাল আরেকটা রাজনৈতিক ঘটনাকে প্রতিষ্ঠিত করার জন্য এই গণঅভ্যুত্থানটা হয়নি। কিন্তু এখানে যারা দায়িত্ব গ্রহণ করেছেন সংস্কার কমিশনে, তাদের অনেকেই এই পারপাসটা সার্ভ করার চেষ্টা করছেন, এটা সামনে নিয়ে এগোনোর চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের মানুষ সম্ভবত যেভাবে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, স্বৈরতন্ত্রকে পরাজিত করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করা, তার প্যারালাল অন্য রাজনৈতিক ঘটনাকে এস্টাবলিশ করা এবং মুক্তিযুদ্ধের যে ভেতর থেকে যা এই পরাজিত শক্তির যে গ্লানি, সেই গ্লানি মোছার জন্য 24-এর গণঅভ্যুত্থানকে বেস করে তাদের যে নানা রকমের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এই দেশের মানুষ হতে দেবে না। এবং ইতিমধ্যেই আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে এই পরিবর্তনটা আসছে। মানুষ বুঝতে পারছে যে আমাদের যে শহীদরা জীবন দিয়েছিলেন, তাদের কেউই কিন্তু আমাদের এখানে সমাজের যে এখন যে অবস্থাটা, এটার জন্য জীবন দেয়নি। আমাদের মসজিদ ভাঙার জন্য জীবন দেয়নি, মাজার ভাঙার জন্য জীবন দেয়নি, সারা দেশব্যাপী যে সীমাহীন নৈরাজ্য, চাঁদাবাজি, দখল, এইগুলোর জন্য জীবন দেয়নি। সরকারের যে নীরবতা, আমি আপনাকে প্রশ্ন করি, এই অনুষ্ঠানটি যারা দেখছেন, আপনি 30 দিনের মধ্যে 31,000 ডেভিলকে ধরে ফেললেন। যে ডেভিলগুলোর রাজনৈতিক পরিচয়, তারা সবাই আওয়ামী লীগের ছত্রছায়া, আওয়ামী লীগের সাথে ছিল। কিন্তু 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যে এই যে চাঁদাবাজি, চাঁদাবাজদের যে জয় জয়কার, আপনি কয়টা চাঁদাবাজকে ধরেছেন? সরকারের মন্ত্রীরা বলছেন তারা উদ্বিগ্ন, সরকারের মন্ত্রীরা এসে বলছেন তারা অসহায় হয়ে গেছেন। দেশে সেনাবাহিনী কাজ করছে, দেশে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা স্বাভাবিক জায়গায় ফিরে এসেছে বলে আপনারা দাবি করছেন, তাহলে একজন চাঁদাবাজকেও আপনারা ধরতে পারছেন না কেন? আমরা 5ই আগস্টের আগের ডেভিলদেরকে যেমন জেলে দেখতে চাই,
5ই আগস্টের পরের ডেভিলদেরকেও জেলে দেখতে চাই। আপনি এক অংশের ডেভিলকে যদি জেলে রাখেন তাহলে নিশ্চয়ই মুগ্ধের আত্মা শান্তি পাবে না, নিশ্চয়ই আবু সাইদের আত্মা শান্তি পাবে না। শরীফুজ্জামান শরীফ, আমরা আমি সেই কারণে আসবো আবার সরকারের কাছে এই দাবিটা করি যে গণ অভ্যুত্থানটাকে কোন পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করার জন্য যাতে সরকার ব্যবহার করার সুযোগটা না। জি, ধন্যবাদ। আমি আসবো নিশ্চয়ই আপনার কাছে আবারও। তানভীর হোসেন, আমি আপনার কাছে একটু আমরা যদি দেখি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উদ্যোগে সুলতানি মোগল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল হয়েছে এবং সেখানেও কিন্তু ভাস্কর্য ছিল যেটা দেখেছি, এবং ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতি ঢোকানোর তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম, যেটা দেখলাম। আবার এইদিকে যদি দেখি যে মঙ্গল শোভাযাত্রায় ভাস্কর্য থাকা না থাকা অথবা কেমন থাকবে, কি হবে, এগুলো নিয়েও নানান আলোচনা সমালোচনা হচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তানভীর হোসেন? ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা অ্যাটেন্ড করার আগে আমি একটু আপনার আগের প্রশ্নটা যেটা শরীফ ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল সেটাতে একটু আমার মনে হয় একটু ইনপুট দিতে চাই, টেকনিক্যাল জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের সংবিধানে যেটা ধর্মনিরপেক্ষতা আছে সেটাকে পরিবর্তন করে এখন যেটা বহুত্ববাদকে আনার একটা চেষ্টা হচ্ছে। প্রথমত হলো যে আমি এটা বিরোধিতা করি। কেন বিরোধিতা করি আমি সেটা একটু খোলাখুলি করি। এই জায়গাটা আমার মনে হয় যে অনেকে পলিটিক্যালি ইমোশনালি দেখেন, কিন্তু টেকনিক্যালি যে ঘটনাগুলো ঘটবে সেটা নিয়ে আমি একটু অ্যানালিসিসটা শেয়ার করি। প্রথমত হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রগুলো মনে করে বা ধর্ম নিরপেক্ষ সংবিধান মনে করে যে ধর্ম হলো মানুষের ব্যক্তিগত চর্চার বিষয়। ব্যক্তিগত চর্চার বিষয়, সেখানে রাষ্ট্রের কোনো রকমের হস্তক্ষেপ থাকবে না। ধর্মীয় বহুত্ববাদ মনে করে যে রাষ্ট্র কিছু ধর্মকে লালন করবে, তোষণ করবে, পোষণ করবে। এখন ধর্মনিরপেক্ষ আচরণ কোনটা? যখন ধর্ম নিরপেক্ষ আচরণকে আপনার খুব ভালোভাবে বুঝতে হবে যে যখন সেটা প্রাইভেট ইন্টারেস্ট হয়, পাবলিক ইন্টারেস্ট হয় না, তখন আপনি ধরেন আপনি শিয়া হবেন না, সুন্নি হবেন না, আপনি আহমদিয়া হবেন না, বাহাই সম্প্রদায় হবেন, এটা কিন্তু রাষ্ট্রের অ্যাফেয়ার্স না। তখন কিন্তু আপনি কাউকে নিষিদ্ধ করবেন না। লাইক আপনি কেউ দাবি করতে পারবে না যে শিয়াদেরকে নিষিদ্ধ করা হোক, বাহাই সম্প্রদায়কে নিষিদ্ধ করা হোক, আহমদিয়া সম্প্রদায়কে নিষিদ্ধ করা হোক। মানে প্রত্যেকেই ধর্ম চর্চার একটা সুযোগ পাবেন। আচ্ছা, ধর্মনিরপেক্ষতা মানে এই নয় যে একটা মানে মানুষ সে তার নিজের ধর্ম আরেকটা ধর্মকে আক্রমণ করবে এবং রাষ্ট্র নিরপেক্ষ থাকবে, তা না। রাষ্ট্র তখন আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করবে। ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু কোনোভাবেই ধর্মহীনতা নয়। এখন আপনি যদি আমাদের এই যে ভাইব্রেন্ট সোসাইটির দিকে তাকান, এখানে বাংলাদেশে কিন্তু অনেক মাল্টিকালচারাল কান্ট্রি এবং সেখানে অনেক ধরনের ধর্ম আছে এবং ধর্মের মধ্যে অনেক ছোট ছোট গ্রুপ আছে। তো এখন যদি আপনি স্টেটকে একটা নিরপেক্ষ জায়গা থেকে সরিয়ে এনে বহুত্ববাদকে আপনি যদি এস্টাবলিশ করেন, তখন কি হবে? তখন যেটা হবে যে বহুত্ববাদে আপনি ধর্মীয় আইনগুলোকে এক ধরনের স্বীকৃতি দেওয়া শুরু করলেন। বহুত্ববাদের মধ্যে কি হবে যে আপনি কয়েকটা সিলেক্টিভ ধর্মকে আপনি গ্রহণ করবেন আর বাকিগুলোকে আপনি গ্রহণ করবেন না। সুতরাং তাদের যে ধর্মীয় স্বাধীনতা বা ধর্মীয় মূল্যবোধের বিষয়টা, সেটা কিন্তু তখন একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে। এই যে মাজার ভাঙা নিয়ে যে কথা হচ্ছে, এখন এই মাজার ভাঙা, মাজার সংস্কৃতিতে যারা বিশ্বাস করে তারা মূলত ধর্ম নিরপেক্ষতার কারণে নিরাপত্তা পাবে। আর যদি সেটা ধর্মীয় বহুত্ববাদ হয়, তখন তাদেরকে কিন্তু নিরাপত্তা দেয়া হবে কি হবে না সেটা ধর্মের বিধানের উপর নির্ভর করবে। মানে যারা এখানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আছে, কিংবা যারা বাংলাদেশে, যেমন ইরানে এক ধরনের ধর্মচর্চা হয়, ইন্দোনেশিয়া এক ধরনের ধর্মচর্চা হয়, বাংলাদেশে এক ধরনের ধর্মচর্চা হয়, এই সবগুলো দেশে আপনি দেখবেন যে কিছু কিছু ধর্মীয় গ্রুপ থাকে যারা প্রচন্ড পাওয়ারফুল। সো যদি পাওয়ারফুলদের আন্ডারে যখন এই সংবিধান যখন তাদেরকে একটা স্বীকৃতি দিবে, তখন তারা এই ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবে। সুতরাং আমি কোনোভাবে চাইবো না যে বাংলাদেশে এই ধর্মীয় স্বাধীনতাটা বুলঞ্চিত হোক, ধর্মীয় স্বাধীনতাটা নষ্ট হোক। সেখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষেই সম্ভব যার যার ধর্ম শেষে পালন করবে এবং যার যার প্র্যাকটিস শেষে করবে, সেই জায়গাটাতে রাষ্ট্র তার নিয়ম অনুযায়ী, তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে এবং সেই স্বাধীনতা দিতে পারবে। সো দ্বিতীয় প্রশ্নটাতে আসি।
সুলতানি আমল নিয়ে এখানে আমরা দেখলাম যে একটা র্যালি তারা করেছে। সে র্যালির অনেক ছবি এসেছে, সেখানে ভাস্কর্যের ব্যবহার হয়েছে। আমার মনে হয় যে অনেকগুলো মোটিভ তারা ব্যবহার করেছে। সেখানে নাসিরউদ্দিন হোজ্জার মোটিভ ব্যবহার ছিল, আরব্য রজনীর অনেকগুলো মোটিভ ছিল। তো সুলতানি আমলের আমার কাছে যেটা প্রথম যেটা দেখে মনে হলো যে সুলতানি সালতানাত বলতে আমরা যাদেরকে বুঝি মুঘল, মুঘলরা কিন্তু মূলত আফগান। সেই আফগান মুঘলরা কি আসলে আরবের সংস্কৃতিকে ধারণ করত? এটা আমার কাছে একটা ইন্টারেস্টিং, মানে আমার আমার কিউরিয়াসিটি টু নো দ্যাট এটা কি আসলে কি তারা আরবের সংস্কৃতিকে ধারণ করতো, নাকি তারা অন্যভাবে সংস্কৃতিকে দেখা শুরু চেষ্টা করেছে। কিন্তু তারপরও আহ, আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি নারীদের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই বিষয়টা আমি একেবারেই সেই যতগুলো ছবি দেখলাম বা যে রিপোর্টগুলো দেখলাম সেখানে আমি দেখিনি। আর তারপর যেটা হলো যে এই এই ইয়ে থেকে, এই র্যালি থেকে আবার হলো যে আহ, আহ, সাবেক যে সরকার ছিল সেই সরকারের নেতা নেত্রীদের সম্পর্কে উপরে জুতা নিক্ষেপ বা এই ধরনের কিছু ইনগ্রেডিয়েন্টস তাদের র্যালির মধ্যে ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে ধর্মীয় মূল্যবোধ বা ঈদ শোভাযাত্রার সাথে আসলে যায় না। সো এটা যদি তারা সরকার যদি করতে চায়, আমি সাধুবাদ জানাই, সরকার সেটা করতেই পারে। এভাবে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে হয়তো একটা আহ জায়গা তৈরি হবে। কিন্তু একেবারেই নিষিদ্ধ হয়ে যাওয়া সেটাও খুব একটা বোধহয় দরকার নেই। আর যেহেতু প্রথমবার হয়েছে, অনেক ত্রুটি বা বিচ্যুতি থাকবে। কিন্তু এখানে একটা বড় বিষয় হয়েছে, সরকার স্বীকার করে নিল মঙ্গল শোভাযাত্রায় যে মোটিভ গুলো ব্যবহার করা হচ্ছে, ধর্মীয় মোটিভ গুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মধ্যে ধর্মীয় যে সাংস্কৃতিক মোটিভ গুলো ব্যবহার করা হচ্ছে, আমাদের যে ফোক মোটিভ গুলো ব্যবহার করা হচ্ছে, লোকজ খেলনা, লোকজ ভাস্কর্য, লোকজ উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে আসলে কোনো ত্রুটি নেই। এখন কোন একটা ধর্ম, যেটা বলেছি যে কোনো না কোনো পক্ষ থাকবে, তারা তাদের লেন্স দিয়ে বিবেচনা করবে, তারা তাদের লেন্স দিয়ে দেখবে, হেফাজত তার লেন্স দিয়ে দেখবে, জামাত তার লেন্স দিয়ে দেখবে। এখন জামাত আর হেফাজত মানে বাংলাদেশ না, বাংলাদেশ মানে আরো বড় জিনিস। সুতরাং এই কয়েকটা গ্রুপ তারা কি লেন্সে দেখলো সেগুলো মিডিয়াতে এত বেশি আমার কাছে মনে হয় হাইলাইট হওয়ার দরকার নেই। এই জায়গাটাতে মিডিয়াকে আর একটু সংবেদনশীল হতে হবে। জাতি হিসেবে কোনো একটা জিনিস যদি শুরু হয়, সেটা যদি পজিটিভ হয়, সেখানে সমর্থন থাকতেই পারে, আমি এটাতে কোনো দোষ দেখি না। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। খুব সংক্ষেপে আপনার কাছে একটু আসি, যে বিষয়গুলোর কথা ছিল। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেছেন, একলা নির্বাচন করলে 3টা সিটও পাবে না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতেছে এখন। আপনি কি মনে করছেন যে জামাত এখন 300 সিটের পাওয়ার দেখাচ্ছে? আপনি একজন রাজনীতিক হিসেবে কিভাবে দেখেন বিষয়টা, যদি সংক্ষেপে 2 মিনিটে বলতেন শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ। আমি এর আগেও বলেছি যে আমাদের জুলাইয়ের অভ্যুত্থান, এটিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। গত 7 মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের ভেতর থেকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অনেকটা আমাদের, আমরা যেভাবে বলবো সেভাবে চলবে, এবং কোথাও কোথাও তারা এটি প্রকাশ্যে বলেছে। আপনার খেয়াল আছে যে তাদের ছাত্র শিবিরের একটা প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যে ধরনের আপত্তিকর মন্তব্য করার পরেও, দ্বিতীয়ত কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরানোর পরেও সেই ঘটনার সাথে যারা যুক্ত তাদের সবাইকে গ্রেফতার করা হয়নি, এবং মিডিয়াও সেই বিষয়টিকে আর ফলো আপ করে নিউজ। বিএনপি গত 7 মাসে নানা রকমের প্রান্তিক লেভেলে বিভিন্ন জায়গায় অনেক রকমের অপরাধমূলক কাজের মধ্যে জড়িয়ে গেছে, এটা আমরা জানি। বিএনপির বিরুদ্ধে নানা রকমের দুঃখিত, সময় একদম শেষ। জি, যদি শেষ করতেন। একদম দখলের কথাগুলো বলা হচ্ছে। জামাত যে রাষ্ট্রটা দখল করছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ, সচিবের পদ, টিওনর পদ, এই জায়গাটা কিন্তু আলোচনায় আসছে না, এবং সেটিকে তারা, ফজলু ভাই যেটা বলেছে যথার্থ, তারা সেই পাওয়ারটাকে এক্সারসাইজ করছে। জি, শরীফুজ্জামান শরীফ, জি আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে এবং অন্যান্য আরো বিষয় নিয়ে কথা হবে। তানভীর হোসেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য দিন আপনার সাথে কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।